কোভিড দেখিয়ে দিয়েছে ভারতবর্ষকে অনেক কিছু। চিকিৎসক সংকট, অপ্রতুলতার ছবিও ধরা পড়েছে একের পর এক। এবার সেদিক থেকে মাথায় রেখে এবার আসন সংখ্যা বৃদ্ধি করা হলো মেডিকেল এডুকেশনে। 10,000 অতিরিক্ত আসন বৃদ্ধি করলেন নির্মলা সীতারামন। যে ঘোষণা তিনি দিলেন, প্রত্যেক হাসপাতাল, প্রত্যেক জেলা হাসপাতালে ক্যান্সার বিভাগ চালু করারও প্রস্তাব এই মুহূর্তে উঠে আসছে। তবে এর পাশাপাশি জীবনদায়ী যে ওষুধ, সেই ওষুধের দাম কি কমবে? ক্যান্সার মানে এমনই রোগ, ঘটি বাটি বিক্রি করে পর্যন্ত চিকিৎসা করাতে হয় এই রোগের জন্য। কি হতে চলেছে আগামী দিনে এই রোগের ক্ষেত্রে? চিকিৎসা খরচ কতটুকু কমবে প্রশ্ন উঠে আসছে স্বাভাবিকভাবে। টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। অরিন্দম বাবু, আজকের যে বাজেট, সেই বাজেটের ক্ষেত্রে মেডিকেলের দিকে কতটা দিশা দেখালো বা দেখাবে বলে আপনার মনে হয়? দেখুন, একটা ভালো সিদ্ধান্ত বলবো যে সব মেডিকেল কলেজ আসন বৃদ্ধি করা বা মেডিকেল কলেজগুলো বাড়ানো, এটা আমি নিশ্চয়ই স্বাগত জানাবো। কিন্তু একই সাথে মেডিকেল কলেজ বাড়িয়ে লাভ নেই যতক্ষণ না আমি তাদের সেই হিসেবে শিক্ষক নিয়োগ করতে পারবো। কারণ শিক্ষাটা দরকার। অনেক কলেজে কিন্তু শিক্ষকের অভাব আছে, বায়োকেমিস্ট্রি বলুন, অ্যানাটমি বলুন, মাইক্রোবায়োলজি বলুন, বেসিক সাবজেক্টে তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেরা প্র্যাকটিস করছে। তারা তাদের যে শিক্ষাতে আনতে হবে সেই রকম একটা বার্তা দেওয়া দরকার ছিল, 1 নম্বর। 2 নম্বর, ক্যান্সার চিকিৎসা নিশ্চয়ই একটা ভালো পদক্ষেপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ক্যান্সার ভারতবর্ষে বাড়ছে, যত ডায়াগনোসিস বাড়ছে ক্যান্সারও বাড়ছে। তো চিহ্নিত করাটা সহজ হচ্ছে, কিন্তু তার চিকিৎসা এত ব্যয়বহুল, তাতে সাধারণ মানুষের পক্ষে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। গাড়ি বাড়ি সব বিক্রি করতে হয়, করে তারপর চিকিৎসা তারা নিতে পারে। সুতরাং বেসরকারি যে একটা অধিক ক্ষমতা দিয়ে ফেলেছে বা নিয়েছে তারা, এবং সেখানে যথেচ্ছা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া, এই জায়গাগুলো একটু নিয়ন্ত্রণ করা দরকার। আর তৃতীয়ত হচ্ছে কার্সিনোমা সার্ভিক্স, যেটা মহিলাদের ক্ষেত্রে একটা অসুবিধার কারণ, সেই কর্কট রোগ। তো সেইখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের খরচটা প্রায় 10-12 হাজার, এবং অনেকটা সাধারণ মানুষের পক্ষে সেটা মানে অসুবিধা। তো সেই ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যদি সরকারি দিক থেকে আসে, খরচটা যদি কম করে আসে, মানুষ কিন্তু আগ্রহ দেখাবে। আর একাধারে সিএ সার্ভিক্সটাকে আমরা আটকাতে পারবো। তো এই সব বক্তব্যগুলোর মধ্যে আমি বলবো আশার বিষয়ও আছে, তবে বাস্তবিক কিছু বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে, তাতে যাতে এই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। অরিন্দম বাবু, আপনি কি মনে করেন যে এই যে বেসরকারি ভাবে মেডিকেল পড়ার যে খরচ বর্তমানে রয়েছে, সেটা কোথাও গিয়ে এবার কমিয়ে আনা উচিত? দেখুন, সরকারকে নিয়ন্ত্রণ বেসরকারি কোনো বেআইনি কাজ করছে না, কিন্তু এরা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হওয়াটা দরকার। যথেচ্ছা খরচ বাড়িয়ে যাওয়া সাধারণ মানুষের পক্ষে অসুবিধা। বেসরকারিকরণ থাকুক, তাতে আমি কোনো আপত্তি তুলছি না, কিন্তু একই সাথে একটা বেসামাল বেলাগাম খরচ যখন হয়, তখন মানুষ কিন্তু অসুবিধায় পড়ে। অনেক ক্ষেত্রে তাকে বাধ্য হয়ে, রাত্রির বেলা একটা হার্ট অ্যাটাক হলো, কাছে একটা বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো, তারপর একটা বিরাট খরচ হলো। তো সেইখানে এই জায়গায় সরকারকে তাদের একটা নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। আর প্রত্যেকটা ইনভেস্টিগেশন, যেটা আমি বারবার বলি, সারা ভারতবর্ষে যেন এক হয়। সেটা ফাস্টিং ব্লাড সুগার হোক, সেটা সিআরপি হোক, সেটা ইউরিন কালচার হোক, সেটা ব্লাড কালচার হোক, প্রত্যেকটা পরীক্ষা যেন কাশ্মীর থেকে কন্যাকুমারী, আসাম থেকে আগরতলা, সব জায়গায়, বাংলা থেকে বেঙ্গালুরু অব্দি এক খরচ হোক। সেই জায়গাটা কিন্তু সরকারকে ভাবতে হবে। এরকম একটা প্রক্রিয়ার ব্যবস্থা করা, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, এই বিষয় যদি করতে পারে, তাহলে সারা ভারতবর্ষে, সে ত্রিপুরা হোক, সে বাংলাতে হোক, আমার মনে হয় মানুষের সুবিধার্থে এইরকম একটা কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এসে গেছে। ডাক্তারবাবু, এই যে বিদেশে বিনিয়োগের কথা বলা হয়েছে, সেখানে প্রায় সর্বোচ্চ 100%, তাতে চিকিৎসার ক্ষেত্রে, মেডিকেলের ক্ষেত্রে, মেডিকেল বীমার ক্ষেত্রে কতটা সুবিধা হবে? মেডিকেল বীমার ক্ষেত্রে খুব সুবিধা এখানে কিন্তু হচ্ছে না। যেভাবে প্রিমিয়ামটা আছে, প্রিমিয়াম কমানোর যে দাবিটা, তার মধ্যে কিছুদিন আগে আপনি রিপোর্ট দেখেছেন যে বীমা সংস্থা কিছু কাজ নিয়ে সরকার অসন্তুষ্ট।
সেখানে বিমার প্রিমিয়ামটা যদি কমাতে পারো, একজন 70 বছরের ওপর তাকে 50,000 60,000 করে প্রিমিয়াম দিতে হচ্ছে, তারপর অনেক সময় সেটা রিজেকশন হয়। এই জায়গাগুলো কিন্তু ভাবা দরকার যে একই সাথে যে বীমা কোম্পানিগুলো যথেচ্ছা ব্যবসা করবে আর মানুষকে অসুবিধায় ফেলবে, সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। তো সেই বিষয়গুলো ভাবার দরকার আছে। আর বিদেশে বিনিয়োগ তো হোক, কিন্তু সেটা যদি খরচের বাইরে চলে যায়, মানুষের কষ্ট হয় অর্থনৈতিকভাবে, সেইটাও সেরকম গ্রহণযোগ্য নয়, মেনে নেওয়া যায় না। তো আমার বক্তব্য খুব স্পষ্ট, একটা ভারসাম্য আনতে হবে স্বাস্থ্য ব্যবস্থায়, যাতে মানুষের উপকার হয়। কারণ আজ যে 40 বছর বয়স, সে আর 20 বছর পরে রিটায়ার করবে সরকারি জায়গা থেকে, তখন তাকে পেনশনের ওপর কিন্তু ওষুধের খরচ এগুলো বাড়তে থাকে। বাস্তবিক সমস্যাগুলো আমি বললাম কারণ আমি একজন চিকিৎসক, যে মানুষের সাথে প্রতিনিয়ত এই বিষয়ে আমার কথা হয়, যোগাযোগ হয়, তো তাদের অসুবিধার কথাগুলো জানতে পারি। সুতরাং চিকিৎসক হিসেবে এই বক্তব্যগুলো থাকুক। আর একই সাথে যে প্রকল্পগুলো সরকার নেয়, সেখানেও চিকিৎসকদের অনেক সময় যে টাকাটা চিকিৎসকরা পায় সেটা অনেক কম, সেইটার ব্যাপারেও বৃদ্ধি করার একটা বিষয় আছে। চিকিৎসকদের তো একটা ভাবতে হবে, তাদেরও একটা ঘর বাড়ি আছে, তাদেরও একটা জিনিসপত্র কিনতে হয়, সেখানে তারা আলাদা কোনো ছাড় পান না। কিন্তু অতি নিম্ন, মানে একেবারে নিম্ন মূল্যে যদি কাউকে চিকিৎসা করতে হয়, সেখানে সরকারের প্রকল্পে সরকার সেই প্রকল্পগুলো একটু ভাবুক, যাতে সেখানে একটু চিকিৎসা ব্যবস্থাও যেরকম উন্নতি করতে হবে, ভারসাম্য রাখতে হবে, খরচ কমাতে হবে, আবার চিকিৎসকদের যাতে এর ওপর চাপ না পড়ে সেটাও দেখতে হবে। ডাক্তারবাবু, আরেকটি বিষয়, এই যে ভারতবর্ষ কিন্তু 140 কোটির দেশ, আর এই 140 কোটি দেশবাসীর জন্য মেডিকেল এডুকেশনে 10,000 অতিরিক্ত আসন বৃদ্ধি, সেটা কি খুব একটা লাভ হবে? তাও আমি বলবো এটা একটা ঋণাত্মক পদক্ষেপ নয়, এটা একটা ধনাত্মক পদক্ষেপ হিসেবেই আমি বলবো। একটা ধনাত্মক পদক্ষেপ নিয়েছে সরকার, সেইখানে 10,000 বাড়লেও 10,000 ডাক্তার পাবো, কিন্তু এর মধ্যে এমন ব্যবস্থা করতে হবে যাতে 10,000 ডাক্তারের মধ্যে 5,000 ইউকে আর ইউএসএ তে চলে না যায় বা অস্ট্রেলিয়াতে চলে না যায়, সেই জায়গাটা ধরতে হবে। এবং আমি আবার বলছি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ডাক্তার যদি বিভিন্ন জায়গায় হয়, তাহলে কিন্তু স্বাস্থ্য সমস্যা হয় না। অনেক গ্রামের মানুষকে কোয়াক ডাক্তারের উপর নির্ভরশীল হতে হয়, কারণ সেখানে চিকিৎসা যারা পাশ করা লাইসেন্সধারী চিকিৎসক পৌঁছতে পারছে না। সে কেন পাচ্ছে না, সেই বিষয়গুলো দেখা, তাদেরকে কিভাবে পাঠালে তাদেরকে কি কি সুবিধা দেওয়া যাবে, সেটাও একটা বিষয় যেগুলো নিয়ে ভাবতে হবে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন যদি হয়, ভারতবর্ষে চিকিৎসার যেখানে অভাব আছে সেই অভাবগুলো কিন্তু মেটানো যাবে, আর যে জায়গায় অভাব আছে সেই জায়গায় অভাবগুলো পূর্ণ করা যাবে, এটা আমি বিশ্বাস করি। বেশ, এছাড়াও দেখুন, এই যে সমস্ত ওষুধ রয়েছে, প্রায় যেটা খবর 36 বিরল ওষুধের জন্য ছাড় দিয়েছে 5% করের। এই কর ছাড় কিভাবে দেখছেন? কতটা লাভ হবে, সুবিধা হবে মধ্যবিত্তের জন্য? সামান্য হবে, 5% সামান্য হবে, বিরাট কিছু হবে না, খুব যে লাভবান হচ্ছে তা নয়, তবে হ্যাঁ আংশিক লাভ হতে পারে, এটা কিন্তু আমার বিশ্বাস। যেভাবে এই যে প্রেসার বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে, প্রত্যেকটা ঘরে ঘরে এখন সুগার রয়েছে, এই ওষুধগুলো কিন্তু একেবারে প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে, তাই সেই জায়গায় বয়স্কদের জন্য, প্রবীণদের জন্য কি থাকবে বা কতটা সুবিধা হবে? দেখুন, ছাড় দিতে পারে, কিন্তু আগে যদি প্রবীণদের ক্ষেত্রে ইন্স্যুরেন্সের ব্যবস্থা 1 নম্বর, 2 নম্বর প্রিমিয়ামটা যদি প্রবীণদের জন্য একটু কমিয়ে দেওয়া যায়, সেটা একটা বিষয়। তৃতীয়ত হচ্ছে প্রবীণদের জন্য আরো দোকানে যাতে ছাড় পাওয়া যায়, সেটা 5% নয় 15% হলে কিছুটা কাজ হবে। কারণ তা না হলে প্রবীণদের পক্ষে, যারা রিটায়ার করে গেছেন বা যাদের কোনো ব্যক্তিগত ব্যবসা নেই, তাদের পক্ষে কিন্তু এটা খরচটা সামলানো কিন্তু কঠিন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ডাক্তারবাবু, আজকের দিনে দাঁড়িয়ে আরো একটা প্রশ্ন উঠছে, যেহেতু চিকিৎসাকে কেন্দ্র করে একাধিক ঘোষণা আজকে পাচ্ছি, অন্যদিকে দাঁড়িয়ে চোখ কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ একেবারে ছোট্ট শিশুরও দেখা যাচ্ছে আজকের দিনে চশমা লাগছে। এটা বিগত সময়ের তুলনায় অনেকটা বেড়ে গেছে। একটা গড় বয়সের ক্ষেত্রে তো প্রত্যেকেরই চশমা রয়েছে। এই যে চোখের ক্ষেত্রে কি কোথাও গিয়ে আজকে গুরুত্ব দেওয়া উচিত ছিল চক্ষু চিকিৎসার ক্ষেত্রে? অনেকটা দেওয়া উচিত, কারণ একটা বিষয় মানতে হবে, আজকে আমরা যে প্রেশারটা নিয়েছিলাম
তার থেকে এখন 3 গুণ প্রেশার একটা বাচ্চা ছেলেকে নিতে হয়। পড়াশোনার চাপটা এই জায়গায় চলে গেছে। হুম। প্রায় প্রায় 2-3টে সাবজেক্ট করে একটা টিচার লাগে, এটা তো ঘটনা। কারণ একটা নেল বাইটিং কম্পিটিশন, এই মানে প্রতিযোগিতাটা বেড়ে গেছে। তো সেইখানে অভিভাবকদেরও দোষ নেই, তারা পুরো চাপটা ছাত্রছাত্রীদের, তাদের পুত্র কন্যাদের উপর দিচ্ছেন। তো সেইখানে শিক্ষকরাও একটা চাপ রাখছে। সব চাপের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন মানসিকভাবে মানুষ কিন্তু বিপর্যস্ত হচ্ছে, এটাও ঘটনা। তো চশমার ব্যাপার যেটা বলছেন, সেই বিষয়টাও জোর দেওয়া দরকার, যে যেভাবে ইয়াশপাল কমিটি একটা কথা বলেছিল কোনো সময়, যে চাপটা কমাও, সেই চাপটা যদি আমরা বাড়াতে থাকি তাহলে এই চোখের সমস্যার বৃদ্ধি পাবে, এবং তার জন্য একটু ব্যবস্থা করা। চাপটা প্রথম প্রাথমিক যে চাপটা, চাপ একসময় মানুষকে নিতে হয় বিভিন্ন কারণে, কিন্তু যদি আমি চাপের মধ্যে সারা জীবন একজনকে ফেলে রাখি, সে তো মেশিন নয়, সে তো একটা মানুষ, তার একটা হৃদয় আছে, কিছু অঙ্গ আছে, সেটা নিয়ে সে আজকে মানে কাজ করছে। তার উপর যদি অতিরিক্ত চাপ বাড়ে, তাতে চোখের ওপরও চাপ বাড়বে, এটা অস্বাভাবিক নয়। তো সেই কারণে আমরা একটা বিষয় যেটা পরিষ্কার, সেটা সরকারকে দেখতে হবে, যে চোখটা মানুষের তাড়াতাড়ি নষ্ট যাতে না হয়ে যায়। এক তো ডায়াবেটিস বাড়ছে হুড় করে, চোখের ওপর একটা চাপ পড়ছে। তো সবকিছুর মধ্যেও একটা স্ট্রেস বলে একটা ব্যাপার আছে। স্ট্রেসটাকে কিভাবে নামানো যায়, সেটা কিন্তু আগামী দিন সরকারকে খুব মানে এই বিষয়ে মনোনিবেশ করতে হবে, মন দিয়ে ভাবতে হবে, আর একটা সমাধান সূত্র বার করতে হবে। সেটা সরকারের ওপর দায়িত্ব, কারণ সরকার আমাদের প্রতিনিধি, আমাদের অভিভাবক কিন্তু সরকার। তো সেইখানে সরকারের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সাথে ধন্যবাদ। টেলিফোন লাইনে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। তবে চিকিৎসার ক্ষেত্রে বিশেষ এবার সিট বরাদ্দ করা হলো এবং আগামী 5 বছরের ক্ষেত্রে প্রায় 75,000 আসন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগামী দিনে ওষুধের ক্ষেত্রে আর কোন কোন ছাড় লক্ষ্য করা যায়, কোন কোন ক্ষেত্রে আর গুরুত্ব দেবেন স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্র এবারের বাজেটে, আমরা আবারও নজর রাখবো পরবর্তীতে। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।